আমাদের সংবিধান নিয়ে যখন আলোচনা হয়, সংবিধানের চেহারা যখন আমার চোখে ভাসে, তখন খুব মনে হয় খুবই দুঃখিনী একটা দলিল আমাদের এই সংবিধান। এর জন্মের পর থেকে আঘাত পাওয়া ছাড়া, এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং একে বাতিল করে ছিঁড়ে ফেলা ছুঁড়ে ফেলা ছাড়া আমি এর প্রশংসা আমি খুব কম শুনেছি এই সংবিধানের। এখন ৭২-এ যে সংবিধান আমরা বানিয়েছিলাম, আমরা অ্যাডপ্ট করেছিলাম, ৭২-এর সংবিধান বানানোর পেছনে কিন্তু একটা বিশাল ঐতিহাসিক একটা জার্নি ছিল, এবং এই জার্নিটা কোনো গোষ্ঠীবদ্ধ লোকের ছিল না, কতিপয় লোকের ছিল না, এটা একাডেমিয়ার জার্নি ছিল না, এটা পুরো একটা জাতির জন্মগ্রহণ প্রক্রিয়ার সাথে বিজড়িত খুবই ইন্টিমেট একটা জার্নি ছিল, যদি আমরা ১৯৪৭ থেকে ১৯৭১ সালের ২৬শে মার্চ পর্যন্ত যদি হিসাব করি। ফলে ৭২-এর সংবিধানকে আমরা যারা আলোচনা করি, ওই সংবিধানকে নিছক একটা দলের সংবিধান হিসেবে ত্যাগ করে যে আলোচনাটা করা হয়, এই আলোচনার মধ্যে একটা নৃশংসতা আছে। এই আলোচনার মধ্যে এক ধরনের ইতিহাস হত্যার মানে আছে, প্রবণতা আছে। আমরা ৭২-এর সংবিধানকে যখন আলোচনা করব, অবশ্যই এটাকে কোনো দলের নিজস্ব ব্যক্তিগত অর্জন হিসেবে ধরে নিয়ে যদি আলোচনা করি, আমরা কিন্তু আমাদের জাতি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে সাংবিধানিক যে মানস তৈরি হয়েছিল, একটা কনস্টিটিউশনাল সাইকি তৈরি হয়েছিল আমাদের 1947 থেকে 1971 পর্যন্ত, ওইটাকে আমরা মিস করবো, এটা করা যাবে না। এবং এর অতীতেও যাওয়া যায়, আজকে সময়ের অভাবে আমি কনস্টিটিউশনাল জার্নির ওই জায়গাটায় যাব না। কিন্তু ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পর থেকেও মাওলানা ভাসানী ছিলেন এর সবচেয়ে সরব ক্রিটিক। মানে মাওলানা ভাসানী মারা যাওয়ার আগ পর্যন্ত সংবিধানকে যতটা সুস্পষ্ট ভাষায় সমালোচনা করছেন, এত বড় সুস্পষ্ট ভাষায় আর কেউ সমালোচনা করেননি। ইভেন এরপরও এত বড় ক্রিটিক মাওলানা ভাসানী, তারপরও তিনি এই সংবিধান কিছু না, এর দ্বারা কিছুই অর্জিত হবে না, এর সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং অর্জনের কোনো সম্পর্ক নাই, এরকম কথা মাওলানা ভাসানীর মতো বড় ক্রিটিকও আমাদের এই সংবিধান সম্বন্ধে বলেননি। আমাদের স্বাধীনতার পরে ১৯৯০-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান অন্যতম একটা বড় একটা ঘটনা আমাদের রাজনৈতিক বিবর্তন এবং রাজনৈতিক অর্জনের পেছনে। সেই অভ্যুত্থানের আগে পরের বিভিন্ন দলিল ঘেটে দেখুন, বিভিন্ন ধরনের ঘটনা আপনারা বিশ্লেষণ করে দেখবেন, এই সংবিধানের বিরুদ্ধে উঠে পড়ে লেগে এটাকে বাদ দিয়ে কথা যে ছিল না তা না, মানে নতুন সংবিধানের যে এক ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা এর বিচ্ছিন্ন স্বর যে ছিল না তা না, কিন্তু এটা প্রিডমিনেন্ট ছিল না। কিন্তু এখন আমাদের ২০২৪ সালের যে আমাদের গণ অভ্যুত্থান, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যেটা দেখা দিয়েছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খুব সিরিয়াসলি এটা নিয়ে ভাবতে হবে। এখানে পুরো সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান বানানোর এক ধরনের একটা শক্ত কিন্তু অবস্থান তৈরি হয়েছে। এবং আমি আমাদের সংবিধানের বয়স এখন ৫৩ বছর ৫৪ বছরে যে পড়ছে, এই ৫৩-৫৪ বছরের সংবিধানের ইতিহাসে মানে অর্ধ শতাব্দী টিকে আছে গত আমেরিকান কনস্টিটিউশনকে আধুনিক সংবিধানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লং লাস্টিং সংবিধান ধরা হয় এবং খুব সমীহ এবং সম্মান করা হয় এর ইলাস্টিসিটির কারণে, এর টিকে থাকার গুণের কারণে। কিন্তু এই ২৫০ বছরে আমেরিকান সংবিধান থেকে ধরলেও খুব কম সংবিধান ৫০ বছর টিকে থাকে, এই ইতিহাস এই গবেষণা করা হয়েছে। গড়ে অ্যাডপশন মানে গ্রহণের পর থেকে ১ বছর টিকে থাকে না বেশিরভাগ সংবিধান। আমাদের মিল্লাত ভাই শুরুতে যে বই থেকে রেফারেন্স দিচ্ছিলেন, অ্যালেন গিন্সবার্গের একটা গুরুত্বপূর্ণ গবেষণা, এই গবেষণায় তারা বিশ্বের প্রায় মানে ১৫০ সংবিধানের গবেষণা করে দিয়েছেন যে অ্যাডপশনের ১ বছরও টিকে থাকে না এরকম সংবিধান বেশি, অ্যাডপশনের ১০ বছর পর্যন্ত টিকে থাকে না এরকম সংবিধান সবচেয়ে বেশি। সেই হিসেবে বাংলাদেশের সংবিধানের যে লঞ্জিটিভিটি এবং এর যে অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতা, আমার মনে হয় এই সংবিধান ইতিহাসের পরীক্ষায় টিকে গিয়েছে। কিন্তু এত সহজ না, এখনো টিকা এত সহজ না। এখনো পর্যন্ত ৩ ধরনের গ্রুপ আমি দেখেছি সংবিধান বিষয়ে আলোচনা এবং আমাদের মধ্যে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে ৩ ধরনের। এর মধ্যে লিবারেল মধ্যপন্থী একটা গ্রুপ আছে যারা মনে করে এই সংবিধান ভালো সংবিধান, উত্তম সংবিধান, এই সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে, যে কোনো প্রয়োজনীয় সংস্কার এনে এই সংবিধানকে কার্যকর বা অপারেশনাল করা সম্ভব, এটা একটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ আছে রেডিকাল রিভিশনিস্ট একটা গ্রুপ আছে, যার মধ্যে সংবিধান কমিশনের সদস্যরা বোধহয় পড়েন, কারণ তাদের যে দলনেতা আলী রিয়াজ, তিনি পুনর্লিখনের যে কথা বলেছেন এটা রেডিকাল রিভিশন ছাড়া আর কিছুই না। এবং সর্বশেষ সংবিধান কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এই রিপোর্টে কিন্তু এক ধরনের আলী রিয়াজ সাহেব মানে এই দায়িত্ব নেওয়ার আগে যে কথা বলেছিলেন প্রায় সেই কথারই কিন্তু আমরা প্রমাণ আমরা সংবিধান কমিশনের প্রস্তাব এবং বাস্তব রিপোর্টে পেয়েছি, যেখানে খুবই গুরুতর রিভিশনের কথা আছে, এবং এই রিভিশন এতটাই গুরুতর যে প্রায় নতুন সংবিধান প্রণয়নের সামিল। কিন্তু তারা যেহেতু
এই সংবিধান বাতিলের কথা বলেনি সুস্পষ্টভাবে, ফলে আমরা তাদেরকে এটা বলতে পারবো না যে তারা বাতিলের পক্ষে। তৃতীয় যে গ্রুপটা এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা এক্সট্রিম রেভলিউশনিস্ট একটা গ্রুপ আছে আমাদের সংবিধান সম্বন্ধিত দৃষ্টিভঙ্গি পোষণ করে। এর মধ্যে ফরাদ মজার হলো এই গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সরব তাত্ত্বিক। তারা মনে করেন এবং এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেন আবার এই উপরের দুই গ্রুপের আবার অনেকেই, এটা খুবই অ্যালার্মিং। তারা মনে করেন বাংলাদেশ রাষ্ট্রের সাংবিধানিক জার্নি এখনো শুরু হয়নি, যদিও আমরা 50 বছর পাস করে ফেলেছি আমাদের স্বাধীনতার পরে। এই দৃষ্টিভঙ্গি খুব ডেঞ্জারাস। আমরা যদি মনে করি যে আমাদের কোনো কনস্টিটিউশনাল হেরিটেজ নাই, এবং এগেইন আপনারা ভুল বুঝবেন না, মানে কোনো একটা দলিল আঁকড়ে থাকার কথা বলছি না আমি। যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা, যেটা আমার স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, আমাদের সংবিধানে 72-এর সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মূলনীতি। আমাদের যে মৌলিক মানবাধিকারের যে তালিকা আছে 26 থেকে 47 পর্যন্ত, পৃথিবীর শ্রেষ্ঠ মানবাধিকার এবং মৌলিক অধিকারের স্বীকৃতি, যেগুলো অন্যান্য সব দেশেই আছে, আমাদেরও আছে। কিন্তু কথা হলো আমরা এরকম কোনো কিছুর ঐতিহ্যই আমাদের নাই। 72 সালে আমরা কিছুই করি নাই, সব ধুয়ে মুছে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আমাদের সম্পূর্ণ নতুন একটা দলিলেই শুধু বানাতে হবে, আদারওয়াইজ এই জাতির কোনো মুক্তি নাই। এই দৃষ্টিভঙ্গি খুব ডেঞ্জারাস। আমরা যে বই নিয়ে আজকে আলোচনা করতে বসেছি, এই বই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অর্থে যে এই বইয়ে আমার কথিত 3 গ্রুপেরই স্বর আছে নানাভাবে, ঠিক আছে। আটটা প্রবন্ধ, এবং এই কৃতিত্ব সম্পাদক বৃন্দকে দিতে হয়। 2 জন সম্পাদক এখানে পাশাপাশি উপস্থিত আছেন, ব্যারিস্টার সারা হোসেন এবং ডক্টর কাজী জাহেদ ইকবাল। দুজনেই কনস্টিটিউশনাল ফিল্ডেও খুবই দক্ষ এবং খুবই পরিচিত মানুষ। আর 9 জন প্রাবন্ধিকের 8টা প্রবন্ধ, এবং এই প্রবন্ধে সংবিধান সংক্রান্ত চর্চার সকল দৃষ্টিভঙ্গি, এই অভাজনের একটা লেখাও এখানে আছে, আপনারা পড়ে দেখতে পারেন, যেখানে আমি সাংবিধানিক আদর্শের বিবর্তনের পক্ষে ওকালতি করেছি। আমি এখানে 1923 থেকে আলোচনা শুরু করেছি। সিআর দাসের যে বেঙ্গল প্যাক্ট ব্রিটিশ আমলে হয়েছিল, আমি মনে করি আমাদের এখানে কনস্টিটিউশনাল মানে সেকুলার প্রগতিশীল কনস্টিটিউশনাল চর্চার যে একটা সামষ্টিক রূপ থাকতে পারে, এর একটা এপিটম দলিল হলো বেঙ্গল প্যাক্ট 1923 সালের। আমি সেই সময়টাকে জার্নি করে খুবই সংক্ষেপে আলোচনা করে দেখার চেষ্টা করেছি যে আমরা যখনই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে 72-এর সংবিধানকে আওয়ামী লীগের সংবিধান বলে গালি দিয়ে আমরা যে নতুন সংবিধানের দরজা খুলতে চাই, এটা এমন এক ভয়াবহ মানে বিপজ্জনক দরজা খুলে বসতে পারে, হয়তোবা অন্য আর কোনোদিন এই জাতি সংবিধানই গ্রহণ করতে পারবে না, এরকম বড় ঝুঁকিতে ফেলে দিতে পারে। আমি উদাহরণ দিয়ে কথা বলি, থিওরিক্যাল কথা বলে লাভ নেই। 1947 সালে 1947 থেকে 1971 পর্যন্ত বাঙালি জাতির বা এই বাংলাদেশ অঞ্চলের মানুষের মুক্তির, রাজনৈতিক মুক্তির যে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু এক অর্থে আপনি যদি সংক্ষিপ্ত করে বলেন, আপনি যদি কনডেন্সড করেন, একটা ন্যায্য সংবিধান অর্জনের অধিকার। 1948 সালেই কিন্তু সংবিধানের বেসিক প্রিন্সিপাল কিভাবে রিপোর্ট হয়েছিল, এই রিপোর্টের বিরুদ্ধে ঢাকার মানুষ এবং এই দেশের মানুষরা প্রচন্ড বিদ্রোহ করেছিল যে না, এগুলো গণতান্ত্রিক সংবিধানের বৈশিষ্ট্য না। এরপরে এই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে 56 সংবিধান অর্জন থেকে শুরু করে 60-এর দশকে সাংস্কৃতিক এবং শিক্ষার আন্দোলন থেকে শুরু করে এই দেশের মানুষ 23 বছরের 24 বছরের একটা সুদীর্ঘ সংগ্রাম করেছে একটা গণতান্ত্রিক সংবিধান অর্জনের জন্য। এরপরে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেসব আদর্শ, যেসব চিন্তা, যেসব রাজনৈতিক অঙ্গীকার এবং কমিটমেন্ট তৈরি হয়েছে, সেই সবগুলোর সম্মিলনে, জারণে এবং কম্বিনেশনে আমরা একটা সংবিধান গ্রহণ করেছি। সেই মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, সকলের যুদ্ধ, সে যুদ্ধ কোনো দলের ছিল না। আর সেই মুক্তিযুদ্ধের ফল ছিল 72-এর সংবিধান। আর এখন আমরা সহসায় নির্বিকারে বলে বসি 72-এর সংবিধান নাকি আওয়ামী লীগের সংবিধান, 72-এর সংবিধান নাকি একটা দলের সংবিধান। এটা আত্মঘাতী প্রবণতা, এটা আত্মঘাতী কথা। ফলে আমি মনে করি আমাদের এই মুহূর্তে সাংবিধানিক এই যে ধারণা ও বাস্তবতা এবং সংস্কারের যে কথা এখন চালু হয়েছে, সংবিধানের সংস্কার হতেই পারে, এবং এই সংস্কার অবশ্যম্ভাবী। আমেরিকান কনস্টিটিউশন থেকে সবাই শুধু নেই, মানে ইন্সপাইরেশন নাই, ভালো, বাট আমেরিকান কনস্টিটিউশনের জার্নির যে আপস এন্ড ডাউনস, যে ভয়াবহ ঝঞ্ঝা বিক্ষিপ্ত পথ আমেরিকান সংবিধানকে 250 বছরে পার হয়েছে, আপনি সেটা থেকে শিক্ষা নেবেন না? 1786 সালে এই সংবিধান গ্রহণের পরও প্রায় 100 বছর দাসপ্রথা বৈধ ছিল আমেরিকান সংবিধানের আন্ডারই। তো তারা 1865 সালে প্রায় 100 বছর পরে এসে তারা দাসপ্রথাকে নিষিদ্ধ করলো না, এবং দাসপ্রথা নিষিদ্ধ করে আব্রাহাম লিঙ্কন কি হুঙ্কার দিয়ে উঠেছিল যে আমাদের পিতারা এই সংবিধান বানিয়েছে এবং এটা জঘন্য সংবিধান, কারণ দাসপ্রথাকে নিষিদ্ধ করেনি? না, বরং তারা বলেছে যে আমাদের কনস্টিটিউশনাল হেরিটেজ খুবই অমূল্য, এবং আমাদের কনস্টিটিউশনাল হেরিটেজ ইজ এ লিভিং এক্সপিরিয়েন্স। এটাকে আমাদের যাপন করে করে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আমাদের সংবিধানের এই যে 50 বছরের ঐতিহ্য,
সাংবিধানিক আদর্শের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা, সাংবিধানিক আদর্শ, এইসব আদর্শের ভিত্তিতে, এবং খুব মানে স্টাইলিস্টিক্যালি বলা হয় যে ৭২-এর সংবিধানের স্বাধীনতা ঘোষণাপত্রের এই ৩টা নীতি নাকি ৭২-এর সংবিধান নাকি গ্রহণ করা হয়নি। এটা হলো আমাদের সংবিধান না পড়ার ফল। সাম্য শব্দ সুনির্দিষ্টভাবে আমাদের সংবিধানের ১৩ নম্বর অনুচ্ছেদে আছে, মানবিক মর্যাদা ১১ নম্বর অনুচ্ছেদের সুনির্দিষ্টভাবে আছে, সামাজিক সুবিচার প্রিয়াম্বলের ৪ নম্বর প্যারা এবং ১৯ নম্বর প্যারা, ২০ নম্বর প্যারা সুনির্দিষ্টভাবে আছে। আমাদের কনস্টিটিউশনাল লিটারেসি নাই, আমরা সংবিধান পড়ি না, আমরা সংবিধানের কাছে আকাঙ্ক্ষা জানি, আমরা খুব বড় গলায় বলি এবং অশেষ মানে সময় বলি যে সংবিধান থেকে আমরা কি চাই, কিন্তু আমরা সংবিধানে অলরেডি কি আছে সেটাকে কিভাবে ডিফেন্ড করতে হবে সেটা আমরা বুঝি না। নতুন সংবিধান করতে পারি, কিন্তু নতুন সংবিধান করার জন্য যে জাতীয় মহাজাগরণ দরকার হয়, যেটা ১৯৭১ সালে হয়েছিল, সেই মহাজাগরণ কোথায় পাবো? এবং একটা মহাজাগরণ থেকে উত্থিত যে রাজনৈতিক দলিল, সেই দলিলের অন্যরকম মহাজাগতিক ইম্পর্টেন্স আছে, এর রিলেশনস আছে। এই জিনিসগুলো থেকে আমাদের বিচ্ছিন্ন হলে চলবে না।